আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি জানি ইসলামের ইতিহাস বইয়ের পাতা খুললেই তোমাদের মনে হয়, উফ, এত সাল, এত নাম, এত ঘটনা কিছুতেই মনে থাকে না। তোমরা অনেকেই আমাকে বলো, স্যার, ইতিহাসটা একটা গল্পের মতো করে বুঝিয়ে দেন তো, যেন শুনেই মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, আজকের ক্লাসটা হবে সেই রকমই। আজ আমরা এমন একটি অভিযানের গল্প শুনব যা শুধু ভারতীয় উপমহাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেও একটা টার্নিং পয়েন্ট তৈরি করেছিল। গল্পটি এক 17 বছরের দামাল তরুণের, যার নাম মুহাম্মদ বিন কাসিম, আর তার ঝটিকা অভিযান সিন্ধু বিজয়। ইতিহাসবিদ স্ট্যানলি লেনপুল একে বলেছিলেন একটি নিষ্ফল বিজয়। আবার ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন পরবর্তী যুগের ওপর স্থায়ী প্রভাব বিস্তারকারী ঘটনা। তারা দুজনেই পরস্পর বিরোধী কথা বলেছিলেন, তাই না? মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় কি কেবলই একটি গল্পের উপাখ্যান, নাকি এটি ছিল ভারতবর্ষে ইসলামের স্থায়ী শেকড় গাঁথার প্রথম পদক্ষেপ? এইসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের ক্লাস মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের কারণ, ঘটনা ও ফলাফল। মুহাম্মদ বিন কাসিমকে নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা জেনে নেই উমাইয়া খিলাফতের স্বর্ণযুগের কথা। উমাইয়া খিলাফত 661 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলেও খলিফা আল ওয়ালিদের যোগ্য নেতৃত্বে উমাইয়া খিলাফত স্বর্ণযুগে পদার্পণ করে। মুহাম্মদ বিন কাসিম যখন সিন্ধুতে অভিযান পরিচালনা করেন, তখন চলছে উমাইয়া খলিফা আল ওয়ালিদের শাসন। তারই মুসলিম সেনাপতিরা যেন পৃথিবীকে ভাগ করে নিয়েছিলেন। পশ্চিমে মুসা বিন নুসাইর জয় করেছেন সমগ্র উত্তর আফ্রিকা। তারিক বিন জিয়াদ বিশাল জিব্রাল্টার পাড়ি দিয়ে জয় করেছেন স্পেন। আর মধ্য এশিয়ায় কুতাইবা বিন মুসলিমের হাতে ইসলামের বিজয় পতাকা উঠছে। এ সময় খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের চোখ পড়ল পূর্ব দিকে, ভারতের দিকে। সিন্ধু অভিযান জানতে হলে সিন্ধু রাজ্যের পরিচিতি জানা দরকার। চাচনামা গ্রন্থ অনুসারে সিন্ধু ছিল তখন ভারতের একটি শক্তিশালী রাজ্য। এর অবস্থানটা দেখো, পশ্চিমে মাকরান, উত্তরে কেকানং পর্বত, দক্ষিণে সমুদ্র উপকূল। এ রাজ্যের রাজধানী ছিল আলোর এবং প্রধান বন্দর ছিল দেবল। তোমরা হয়তো জানো সিন্ধুর শক্তিশালী রাজা ছিলেন দ্বিতীয় রায় সহসী। রায় সহসীর অসুস্থতার সুযোগে তারই ব্রাহ্মমন্ত্রী চাচ সিংহাসন দখল করেন। হ্যাঁ, ঠিকই শুনেছ, ব্রাহ্মণ। এই চাচের পুত্র, অর্থাৎ মুসলিম অভিযানের সময় যিনি সিন্ধুর সিংহাসনে ছিলেন, তার নাম রাজা দাহির। দাহির রাজা হিসেবে কেমন ছিলেন? উত্তরটা খুবই সহজ, দুর্বল এবং অদূরদর্শী। ভারত তখন ঐক্যহীন, কেন্দ্রে কোনো শক্তিশালী শক্তি নেই। কাশ্মীর, কনৌজ, মালব, বাংলা সবাই ছোট ছোট আঞ্চলিক শক্তিতে বিভক্ত, আর তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত। এই সময় উত্তর পশ্চিম ভারতে রাজপুত, প্রতিহার ও চান্দেলাদের শাসন চলছিল। এই সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। প্রিয় শিক্ষার্থী, সিন্ধু বিজয়ের কারণগুলো এলোমেলো করে বললে তোমরা মনে রাখতে পারবে না। তাই এই অভিযানের কারণগুলো আমি প্রত্যক্ষ ও পরোক্ষ এই দুই ভাগে ভাগ করে উপস্থাপন করছি। প্রথমেই আলোচনা করছি পরোক্ষ কারণগুলো। সাম্রাজ্যবাদী নীতি, এটাই ছিল সবচেয়ে প্রধান কারণ। খলিফা আল ওয়ালিদ এবং তার পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন চরম সাম্রাজ্যবাদী। ডক্টর অতুল চন্দ্র রায় বলেছেন, ভারতের বাইরে সামরিক সাফল্য আরবদের রাজ্যগ্রাসী করে তুলেছিল এবং ভারত আক্রমণের পশ্চাতে তাদের লক্ষ্য ছিল রাজ্য বিস্তার করা, অর্থাৎ রাজ্য বাড়ানোটা ছিল তাদের রক্তে। অর্থনৈতিক প্রলোভন, ভারতকে প্রাচীনকাল থেকে বলা যায় সোনালী চড়ুই
বা গোল্ডেন স্প্যারো। ধন সম্পদে সমৃদ্ধ এই দেশের সাথে আরবদের শত শত বছর ধরে বাণিজ্যিক সম্পর্ক ছিল। মাকরান ও বেলুচিস্তান বিজয়ের পর অর্থনৈতিক সমৃদ্ধি দেখে আরবরা আরও উৎসাহিত হয়েছিল। সিন্ধু তাদের জন্য ছিল পরবর্তী অর্থনৈতিক গন্তব্য। রাজনৈতিক শত্রুতা ও সীমান্ত নিরাপত্তা। তোমরা জানো, আরবরা যখন পারস্য জয় করছিল তখন সিন্ধুরাজ দাহির পারসিকদের সৈন্য দিয়ে সাহায্য করেছিলেন। এটা ছিল সিন্ধুরাজ দাহিরের সরাসরি শত্রুতা। আর যখন কিছু আরব বিদ্রোহী হাজ্জাজের কঠোর শাসন থেকে বাঁচতে সিন্ধুতে এসে রাজা দাহিরের কাছে আশ্রয় চাইল, তখন হাজ্জাজ তাদের ফেরত চাইলেন। দাহির সেই দাবিও প্রত্যাখ্যান করলেন। এতে মুসলিম সাম্রাজ্যের সীমান্ত নিরাপত্তা এবং হাজ্জাজের কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ল। ধর্মীয় অনুপ্রেরণা। অনেক ঐতিহাসিক ধর্মীয় কারণের কথা বলেন, তবে এটি প্রত্যক্ষ কারণ ছিল না। ইসলাম বিস্তারের একটা আকাঙ্ক্ষা আরবদের মধ্যে ছিল ঠিকই, কিন্তু মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক। প্রাথমিক পর্যায়ে ইসলাম প্রচারকদের যেমন সুফি দরবেশদের আগমন সিন্ধু বিজয়ের পরই বেগবান হয়, তাই এটিকে পরোক্ষ কারণ হিসেবেই দেখা হয়। সিন্ধুর অভ্যন্তরীণ কোন্দল। মুহাম্মদ বিন কাসিমের জন্য সবচেয়ে বড় সুবিধা ছিল সিন্ধুর দুর্বলতা। রাজা দাহির ছিলেন অত্যাচারী শাসক। তার জ্ঞাতি ভাই দাহারশেয়ারের সাথে সিংহাসন নিয়ে দ্বন্দ্ব ছিল। জাট ও মেটদের মতো স্থানীয় সম্প্রদায় দাহিরের অত্যাচারে অতিষ্ঠ ছিল। এই বিশৃঙ্খল পরিস্থিতি মুসলিমদের অভিযানকে সফল করার জন্য একটি রেডিমেড ক্ষেত্র তৈরি করে রেখেছিল। প্রত্যক্ষ কারণ। এতগুলো কারণের পর দরকার ছিল কেবল একটি স্ফুলিঙ্গ, আর সেই স্ফুলিঙ্গটা জ্বলে উঠল দেবল বন্দরে 712 খ্রিস্টাব্দে। কারণ কি? কারণটা হলো সিংহলের রাজা, বর্তমানে যেটা শ্রীলঙ্কা, এই সিংহলের রাজা তার দেশে বাণিজ্য করতে আসা কিছু আরব বণিকের মৃত্যু হলে মৃত বণিকের পরিবার পরিজনদের ফেরতের উদ্যোগ গ্রহণ করেন। তিনি সেই পরিবারের সদস্য সহ 8টি জাহাজ ভর্তি উপঢৌকন খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের কাছে পাঠাচ্ছিলেন। উপঢৌকন কি বুঝতে পেরেছ? উপঢৌকন মানে হলো রাজকীয় উপহার। জাহাজগুলো যখন সিন্ধুর দেবল বন্দরে পৌঁছালো তখন সিন্ধু জলদস্যুরা সেই জাহাজগুলো লুট করে নেয়। হাজ্জাজ বিন ইউসুফ সঙ্গে সঙ্গে রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করেছিলেন, কিন্তু রাজা দাহির অত্যন্ত উদ্ধতভাবে সেই দাবি প্রত্যাখ্যান করে বললেন, জলদস্যুদের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। দাহিরের এই অধ্যত্ব আর ক্ষতিপূরণের ব্যর্থতা হাজ্জাজের চোখে ছিল সিন্ধুকে আক্রমণ করার চূড়ান্ত সুযোগ। এই ঘটনাই ছিল মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের প্রত্যক্ষ এবং প্রধান কারণ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব কিভাবে 17 বছরের এক তরুণ এই পুরো অভিযানকে সফল করেছিল। হাজ্জাজ বিন ইউসুফ শুরুতে 710 খ্রিস্টাব্দে ওবায়দুল্লাহ এবং বুদাইল নামের দুজন সেনাপতির নেতৃত্বে পরপর 2টি অভিযান পাঠিয়েছিলেন, কিন্তু দুজনেই পরাজিত ও নিহত হয়েছিলেন। অর্থাৎ প্রাথমিক অভিযান 2টি ব্যর্থতায় পর্যবসিত হয়। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ হাল ছাড়লেন না। তিনি 711 খ্রিস্টাব্দে তারই 17 বছর বয়সী জামাতা ও ভাতিজা মুহাম্মদ বিন কাসিমকে প্রধান সেনাপতি করে পাঠালেন। ঐতিহাসিক ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন, মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ঘটনা। মুহাম্মদ বিন কাসিম 6000 সিরীয় ও ইরাকি সৈন্য, 6000 উস্ত্রারোহী এবং 3000 রসদবাহী উট নিয়ে যাত্রা শুরু করেন। মেকরানে পৌঁছলে সেখানকার শাসনকর্তা হারুন তাকে আরও সৈন্য দিয়ে সাহায্য করেন। সমন্বিত বাহিনী নিয়ে মুহাম্মদ বিন কাসিম প্রথমে দেবল বন্দর আক্রমণ করলেন। এখানে একটি বিখ্যাত অস্ত্রের কথা তোমাদের মনে রাখতে হবে। মানজানিক নামের এক ধরনের বিশাল দুর্গ ধ্বংসকারী অস্ত্র। এই অস্ত্রের গোলাবর্ষণে দেবলের দুর্গ ধ্বংস হয়ে যায়। 712 খ্রিস্টাব্দে দেবল বিজয়ের পর
দাহিরের অত্যাচারে অতিষ্ঠ জাট ও মেড সম্প্রদায়ের লোকেরা আরব বাহিনীতে যোগ দিয়ে তাদের শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। দেবল বিজয়ের পর মুসলিম বাহিনী নিরুন, সিওয়ান এবং সিসাম খুব সহজে জয় করে সিন্ধুর দিকে অগ্রসর হতে থাকলে রাজা দাহির বিচলিত হয়ে পড়েন। রাজা দাহির প্রায় 50,000 সৈন্য নিয়ে রাওয়ারে মুসলিম বাহিনীর মুখোমুখি হন। 712 খ্রিস্টাব্দের 20 জুন দুই বাহিনীর চূড়ান্ত শক্তি পরীক্ষা হল। যুদ্ধে দাহির পরাজিত ও নিহত হন। রাওয়ারের পতনের পর রাজা দাহিরের পত্নী রানীবাই প্রাসাদের অন্যান্য রমণীদের সাথে নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জওহর ব্রত পালন করেন। জওহর ব্রত কি জানো? জওহর ব্রত হল একটি রাজপুত প্রথা। নিজেদের সম্মান রক্ষার্থে আত্মাহুতি দেওয়াকে জওহর ব্রত বলে। সে সময় এটা প্রচলিত ছিল। দাহিরের আরেক পত্নী রানী লাদি এবং কন্যা সূর্যদেবী ও পরিমল দেবী মোহাম্মদ বিন কাসিমের হাতে বন্দী হন। এরপর ব্রাহ্মণাবাদ এবং সিন্ধুর রাজধানী আলোর মুসলিম বাহিনী তথা আরবদের দখলে আসে। সিন্ধুর শেষ শক্তি ছিল মুলতান নগরী। তীব্র প্রতিরোধের পর 713 খ্রিস্টাব্দে মুলতান মুসলিম বাহিনীর হস্তগত হয়। মুলতান থেকে আরবরা এত বেশি সোনা অর্জন করেছিল যে ভিডি মহাজন বলেন আরবরা একে স্বর্ণ শহর হিসেবে আখ্যায়িত করেছিল। মুলতান বিজয়ের পর কাসিম কনৌজ জয়ের পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার ভাগ্য তাকে সেই সুযোগ দেয়নি। এরই মধ্যে খলিফা আল ওয়ালিদের মৃত্যুর পর নতুন খলিফা হন সুলাইমান, আর মোহাম্মদ বিন কাসিমের ভাগ্যে নেমে আসে এক করুণ পরিণতি। ইতিহাসের বিতর্কিত গল্প ছিল এটি। চাষনামা অনুসারে দাহিরের দুই কন্যা প্রতিশোধ নিতে খলিফা সুলাইমানের কাছে মিথ্যা অভিযোগ করেন যে মোহাম্মদ বিন কাসিম তাদের শ্লীলতাহানি করেছেন। খলিফা সুলাইমান ক্ষিপ্ত হয়ে মুহাম্মদ বিন কাসিমকে লবণ মিশ্রিত গরুর চামড়ার থলিতে পুড়ে দামেস্কে পাঠানোর নির্দেশ দেন, যেখানে 3 দিন পর তার মৃত্যু হয়। ঐতিহাসিক বালাজুরি ও ইবনে খালদুন এই গল্পকে মিথ্যা, অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর বলেছেন। আসলে খলিফা সুলাইমানের সাথে হাজ্জাজ বিন ইউসুফের ব্যক্তিগত শত্রুতা ছিল, আর মোহাম্মদ বিন কাসিম যেহেতু হাজ্জাজের জামাতা ছিলেন, তাই হাজ্জাজের মৃত্যুর পর মোহাম্মদ বিন কাসিমকে দামেস্কে ডেকে এনে কারারুদ্ধ করে নির্মমভাবে হত্যা করা হয়। স্বভাবতই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আরবদের সাফল্যের কারণ কি? সিন্ধুরাজ দাহির কেন হেরে গেল? শুধু মোহাম্মদ বিন কাসিমের বীরত্বের জন্যে? না, এর পিছনে অনেক কারণ ছিল। সিন্ধুর রাজশক্তির দুর্বলতা ও অনৈক্য। ক্ষমতা দখলের কোন্দলে সিন্ধুর সামন্ত নেতা ও প্রাদেশিক শাসকরা রাজা দাহিরকে সহযোগিতা করেনি। চরম সংকটের সময়ও দাহির কোনো সামরিক সাহায্য পাননি। এই অনৈক্যই ছিল আরবের সহজ বিজয়ের প্রধান কারণ। রাজা দাহিরের দুঃশাসন। দাহির ছিলেন স্বৈরাচারী ও প্রজাপীড়ক। তার নিপীড়নে ক্ষুব্ধ জাট ও মেড সম্প্রদায় মুসলিমদের দেখে উল্টো তাদের স্বাগত জানায় এবং দাহিরের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম বাহিনীকে সাহায্য করে। ভৌগোলিক বিচ্ছিন্নতা এটাও একটি কারণ। সিন্ধু রাজ্য ভৌগোলিকভাবে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন ছিল, ফলে প্রয়োজনের মুহূর্তে ভারতের অন্যান্য রাজাদের কাছ থেকে দাহির কোনো সাহায্য পাননি। রাজা দাহিরের সামরিক অদূরদর্শিতা এটাও ছিল দাহিরের পরাজয়ের একটি কারণ। দাহির আরবদের সামরিক শক্তি ও সাফল্যের বিষয়ে সচেতন ছিলেন না। মেকরান বিজয়ের পরও তিনি সীমান্ত সুরক্ষার কোনো ব্যবস্থাই নেননি। তার ত্রুটিপূর্ণ রণনীতি ও রণকৌশলের দুর্বলতা আরব বিজয়কে সহজ করে দিয়েছিল। আরবদের সামরিক শ্রেষ্ঠত্ব ও উন্নত কৌশল, আরব বাহিনীর শৃঙ্খলা, উন্নত নৈতিকতা এবং মানজানিক এর মতো উন্নত অস্ত্রের ব্যবহার তাদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। অন্যদিকে সিন্ধু বাহিনী ছিল বিশৃঙ্খল। এবার আমরা আলোচনা করব সিন্ধু বিজয়ের ফলাফল ও গুরুত্ব সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই মনে আছে
এই পাঠের আলোচনার প্রথমেই আমি বলেছিলাম ঐতিহাসিক লেনপুল এক নিষ্ফল বিজয় বলেছেন। রাজনৈতিক দিক থেকে লেনপুলের কথা কিছুটা সত্য। আরব আধিপত্য কেবল সিন্ধু ও মুলতানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। উত্তর ভারত বা দক্ষিণ ভারতে এর কোনো প্রত্যক্ষ প্রভাব পড়েনি। কেন অগ্রগতি হয়নি জানো? মুহাম্মদ বিন কাসিমের আকস্মিক অকাল মৃত্যু, খলিফাদের বৈদেশিক নীতির পরিবর্তন, উত্তর ভারতে শক্তিশালী রাজপুত ও গুর্জর প্রতিহারদের তীব্র প্রতিরোধ, এই সমস্ত কারণে রাজনৈতিক অগ্রগতি হয়নি। কিন্তু ভবিষ্যৎ রাজনৈতিক পথ তৈরি তো হয়েছিল, তাই একে নিষ্ফল বিজয় বলা যায় না। কারণ সিন্ধু বিজয়ই ছিল ভারতে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। এই পথ অনুসরণ করেই পরবর্তীতে গজনবী ও ঘুরিরা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। ধর্মীয় ফলাফল। ঐতিহাসিক এ.এল. শ্রীবাস্তব বলেন, সিন্ধু বিজয়ের সূত্র ধরে ভারতবর্ষে ইসলামের বীজ রোপিত হয়েছিল। সিন্ধু বিজয়ের পর ভারতবর্ষে বহু সুফি দরবেশের আগমন ঘটে। তারা ইসলাম প্রচার করেন। ইসলামের সাম্য, মৈত্রী ও উদারতার বাণী সেই সময়ের বর্ণপ্রথার কঠিন নিগড়ে নির্যাতিত হিন্দু সম্প্রদায়কে আকৃষ্ট করে, ফলে দলে দলে ইসলামে দীক্ষিত হয়। অর্থনৈতিক ফলাফল। সিন্ধু অঞ্চল খুবই উর্বর না হলেও এই বিজয়ের ফলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় উপকূলের সাথে আরবদের সামুদ্রিক বাণিজ্য আরও ব্যাপকতর হয়, যা মুসলিমদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছিল। সামাজিক ও সাংস্কৃতিক ফলাফল। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই প্রভাব ছিল সুদূরপ্রসারী, যা লেনপুলের নিষ্ফল বিজয় মতবাদকে ভুল প্রমাণ করে। আরব মুসলমানরা বিজিত অঞ্চলে বসতি স্থাপন করে এবং স্থানীয়দের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর ফলে আর্য ও সেমিটিক জাতির সংমিশ্রণে একটি নতুন জাতির উদ্ভব ঘটে, যা ইন্দো সারাসেনীয় সভ্যতা ও কৃষ্টির জন্ম দেয়। মুসলিম সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। আরবরা ভারতীয়দের কাছ থেকে শূন্য এর ব্যবহার শেখে, যা বিশ্ব গণিতকে বদলে দেয়। ভারতীয় জ্যোতির্বিদ ব্রহ্মগুপ্তের গ্রন্থ সিদ্ধান্ত আরবিতে অনুদিত হয়, যার নাম দেওয়া হয় সিন্ধ হিন্দ। ভারতীয় পণ্ডিত বিদপাই রচিত বিখ্যাত গল্পগ্রন্থ পঞ্চতন্ত্র আরবিতে অনুদিত হয়, নাম হয় কালিলা ওয়া দিমনা। জ্ঞান সাধনার জন্য আল বিরুনির মতো প্রখ্যাত পণ্ডিত ভারতে এসেছিলেন। আরবদের মাধ্যমে গ্রিক, পারসিক সহ বহু সভ্যতার জ্ঞান ও সংস্কৃতির উপাদান ভারতে প্রবেশ করে, যা নতুন সাংস্কৃতিক বিকাশের পথ উন্মুক্ত হয়। অতএব আমরা বলতে পারি, মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় তাৎক্ষণিক রাজনৈতিক পরিবর্তন আনতে না পারলেও এর সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় ফলাফল ছিল অত্যন্ত গভীর ও স্থায়ী। আর্যদের আক্রমণের পর এই ঘটনাকে ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়। লেনপুলের নিষ্ফল বিজয় কথাটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হয়তো আংশিক সত্য, কিন্তু সাংস্কৃতিক ফলাফলের দিক থেকে এটি ছিল একটি সফল ও যুগান্তকারী ঘটনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সিন্ধু বিজয়ের এই পুরো ঘটনাটি তোমাদের কাছে এখন সিনেমার গল্পের মতো পরিষ্কার। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে গজনবীরা অর্থাৎ সুলতান মাহমুদ এই পথ ধরে ভারতে প্রবেশ করেছিলেন। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবে না, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও ইতিহাসের এই কঠিন অধ্যায়টি সহজেই শিখে নিতে পারে। চ্যানেলে যদি তুমি নতুন হও, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।